নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে বারংবার কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে যে মোদী সরকার সামগ্রিকভাবে নিজেদের যারা লোকজন কিংবা বিজেপি পন্থী যারা লোকজন তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং সেই অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বারংবার কিন্তু বিভিন্ন মামলার ক্ষেত্রে যে একদম যে জাস্টিসরা তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো শাস্তি সাধারণত আমাদের দেশে হয় না, এবং সেটাই কিন্তু আরও একবার সেই সময় চলে এসেছে যখন জাস্টিস নিজে অপরাধ করেছেন, সেই জায়গাটা প্রমাণিত হয়ে গিয়েছে। যার কথা বলছি, একদম এই বছর 14ই মার্চ ছিল দোলযাত্রা। আপনাদের মনে থাকবে সেদিন দিল্লির যে জাজ ছিলেন, তৎকালীন দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন যশবন্ত বর্মা, তার বাড়িতে একদম কারি কিন্তু দেখা গেল যে একদম পোড়া নোটের বান্ডিল পাওয়া গেল, যখন দমকল কর্মীরা তার বাড়িতে আগুন নেভাতে গিয়েছিলেন। এবং তার পরবর্তীতে তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করলেও তিনি স্বীকার করলেন না যে সেই নোটের সঙ্গে কিংবা সেই টাকার সঙ্গে তার কোনো যোগসাজশ আছে। এবং তারপর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন এর আগের যিনি সিজিআই ছিলেন সঞ্জীব খান্না, এবং তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু এখন সামনে চলে এসেছে। এবং সেই অন্তর্বর্তীকালীন তদন্তের রিপোর্ট অনুযায়ী একদম সরাসরি কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, সেখানে তাকে একদম দোষী সাব্যস্ত করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু চিঠি লিখেছিলেন সঞ্জীব খান্না দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে যে এই যে একজন বিচারপতি তিনি কিন্তু রীতিমতন দোষ করেছেন এবং তিনি রিজাইনও করতে চাইছেন না, সুতরাং তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনা হোক। এবং এই মোশন আনার সময় চলে এসেছে। এখন মোদী সরকার কি স্টেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। এই সামগ্রিক ঘটনায় এই রিপোর্টে কি লেখা আছে সমস্তটাই ডিসকাস করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকে খবরে আপনারা জানেন যে যশবন্ত বর্মা তিনি কিন্তু যখন থেকে এই কেসটা একদম সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, একটি ভিডিও সামনে এসেছিল যেটা দমকল কর্মীরা গিয়ে করেছিলেন তার বাড়িতে, এবং যেখানে দেখা যাচ্ছে একটা ঘর ভর্তি শুধু টাকার বান্ডিল, এবং সেই টাকা কিছুটা পুড়ে গেছে, কিছুটা সঠিক আছে, সেই রকম অবস্থায় পাওয়া গেছে। বহু টাকার বান্ডিল সেখানে ছিল, এবং আনুমানিক কয়েক কোটি টাকা কিন্তু সেখানে একদম ঘরের মধ্যে রাখা ছিল। তা এত পরিমাণ ক্যাশ একটা জাজের বাড়িতে কেন থাকবে, সেটা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন যশবন্ত বর্মা বারংবার জানিয়েছিলেন যে এর সঙ্গে তার কোনো যোগসাজশ নেই, তাকে ফাঁসানো হচ্ছে। এবং তার পক্ষে এই কেসটা কিন্তু লড়তে একদম সামনে এগিয়ে যান কপিল সিব্বল। কপিল সিব্বল একটা প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্নটা মিডিয়ার সামনে আসতেই একদম সরাসরি কিন্তু রীতিমতন চাঞ্চল্য পড়ে গিয়েছে যে সত্যি তো বিজেপি নিজেদের লোককে সেফগার্ড করতে চাইছে এবং যশবন্ত বর্মার বিরুদ্ধে কিভাবে ইমপিচমেন্ট মোশন আনছে। তাহলে যদি যশবন্ত বর্মার বিরুদ্ধে আনে, তাহলে আরেকজন জাজ যিনি শেখর কুমার যাদব, তাকে বাঁচানোর জন্য সরাসরি কেন প্রতি চিঠি লিখলো, এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। এবং তাকে তিনি যে কথাটা বলেছিলেন একদম বিশ্ব হিন্দু পরিষদের সভায় দাঁড়িয়ে একদম কাঠমোল্লা শব্দ ব্যবহার করেছিলেন, তার পরবর্তীতে তিনি ক্ষমাও চাইবেন না বলে দিলেন, তাহলে সেই ক্ষেত্রে তাকে কেন ইমপিচ করা হবে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। দুজনেই এলাহাবাদ হাইকোর্টের জাজ হিসেবে নিযুক্ত রয়েছেন, এবং কপিল সিব্বল বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন তোলেন, তার মতন করে একটা ব্যাখ্যা দেন। তিনি ব্যাখ্যা দেন যে 14ই মার্চ যশবন্ত বর্মা বাড়িতেই ছিলেন না, তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। দিল্লির যে বাড়িতে ক্যাশ পাওয়া গেছে শুধু ছিলেন তার মেয়ে এবং তার একজন কর্মচারী। এই দুজন মিলে যখন দেখেন যে আগুন লেগে গেছে, তখন তারা দমকল ফায়ার ব্রিগেডে একদম খবর দেন, এবং সেই কর্মচারীকে বাড়ির বাইরে রেখে তার মেয়েকে 30 মিটারের দূরত্বে রেখে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। এবং সেই অবস্থায় যে ঘরে ক্যাশটা পাওয়া গেছে সেই ঘরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি, তার কারণ আগুন নেভানোর কাজ চলছে, এবং সেই জায়গা থেকে কিভাবে এই ক্যাশ এলো তার কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা তাদের ছিল না, এবং সেই ঘরে বাইরের থেকেও লোক ঢুকতে পারেন এরকম প্রভিশনও আছে। কিন্তু একদম সরাসরি কপিল সিব্বলের এই বক্তব্যের সঙ্গে যে তদন্ত কমিটিতে যারা ছিলেন, একদম 3 জন জাজ ছিলেন কিন্তু তদন্ত কমিটিতে, এই 3 জন জাজ যে তদন্তটা করেছেন তারা কিন্তু সরাসরি একদম 2 জন জাজ কিন্তু এমন ছিলেন যারা কিন্তু বিভিন্ন জায়গায় হাইকোর্টের চিফ জাস্টিস, এবং তাছাড়াও আরেকজন ছিলেন যিনি কিন্তু একটা হাইকোর্টের জাজ। সুতরাং এই 3 সদস্য একটা তদন্ত কমিটি, যে তদন্ত কমিটি গঠন করে দেন সঞ্জীব খান্না। 3 জনের তদন্ত কমিটিতে কারা কারা ছিলেন এবং তাদের কি যোগ্যতা সেটা আগে আপনাদেরকে বলি, কারণ জাজকে বিচার করতে যাচ্ছে, তাদের যোগ্যতা না থাকলে কি করে হবে। তারা কিন্তু প্রত্যেকেই জাজ এবং চিফ জাস্টিসও ছিলেন হাইকোর্টে। প্রথমেই যিনি আসছেন শিল নাগু, তিনি কিন্তু একদম পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টের চিফ জাস্টিস। তারপর আসছেন GS সিন্দাওয়ালিয়া, তিনি কিন্তু একদম হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস। এছাড়া আসছেন একদম অনু শিবরামন,
তিনিও কিন্তু একদম সরাসরি কর্ণাটক হাইকোর্টের একজন জাজ। এবং এই 3 সদস্যের যে একদম একটা কমিটি গঠন হলো, সেই কমিটি একদম যে রিপোর্ট 64 পাতার একটা রিপোর্ট জমা দিয়েছে। এবং এই 64 পাতার রিপোর্টে কিন্তু বারংবার তারা বলছে যে সমস্ত আই উইটনেসদেরকে আমরা ডেকেছিলাম, সমস্ত আই উইটনেসরা কিন্তু বিভিন্ন মানুষজন ছিলেন তার মধ্যে, সেখানে কর্মচারী যিনি ছিলেন তাকেও ডাকা হয়েছিল, যেখানে মেয়ে যিনি ছিলেন তাকে ডাকা হয়েছিল, দমকল বিভাগের বিভিন্ন লোককে ডাকা হয়েছিল, দিল্লি পুলিশের বিভিন্ন লোককে ডাকা হয়েছিল। এই সমস্ত লোককে কিন্তু দফায় দফায় ডাকা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা মনে করছেন যে এই যে ক্যাশ পাওয়া গেছে সেটা সত্যি ঘটনা। প্রথম যে কোশ্চেনটা ছিল যে আদৌ কি ক্যাশ পাওয়া গেছে নাকি এটা অন্য কোনো জায়গার ভিডিওটা এখানে বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তা না, সঠিকভাবেই কিন্তু তারা বলছেন যে এখানে ক্যাশটা পাওয়া গেছে। এবং তার পরবর্তীতে যে প্রশ্নটা ছিল যে এই ক্যাশ যে পাওয়া গেছে তার সঙ্গে কি কোনোভাবে এই যে একদম যিনি জাজ ছিলেন দিল্লি হাইকোর্টের যশবন্ত বর্মা, তার কি কোনো যোগসাজশ আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে? একদম তার উত্তরও কিন্তু হ্যাঁ। এবং সেই রিপোর্টে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এই ক্যাশের সঙ্গে তার যোগসাজশ ছিল। এবং তার পরবর্তী যে প্রশ্নটা ছিল এই যে আই উইটনেস যারা যারা ছিলেন তারা কি এই পরিমাণ ক্যাশ সেখান থেকে উদ্ধার হতে দেখেছেন, মানে আগে থেকেই ছিল নাকি পরবর্তীতে কেউ ষড়যন্ত্র করে একদম যশবন্ত বর্মার বক্তব্য অনুযায়ী সেটা রেখে দিয়েছে? তারও উত্তর কিন্তু হ্যাঁ। এবার আপনাদেরকে বলি রিপোর্টের মূল যে জায়গাটা, একদম টাইটেল বলতে পারেন, সেই জায়গাটা আপনাদেরকে পড়ে শোনাই। The half-burned currency notes seen and found during the process of dosing of fire are highly suspicious items. একদম সন্দেহজনক একটা, এই যে এতটা পরিমাণ টাকা পাওয়া গেল কোত্থেকে এলো, এটা সন্দেহজনক। এবং কোট আনকোট আরও লেখা, and more so are not of small amount or denomination which could not have been placed in the storeroom without the tacit or active consent of Justice Verma or his family members. একদম সরাসরি যেটা বলা আছে যে এতটা কম টাকা ছিল না যে যে কেউ গিয়ে টুক করে রেখে দেবে টাকাটা, একদম থরে থরে কিন্তু নোট সেখানে রাখা ছিল। সুতরাং সেই জায়গায় তাদের নিজের একদম যশবন্ত বর্মা কিংবা তার বাড়ির লোকের একদম আদেশ না থাকলে কিংবা তাদের কোনো ধরনের কনসেন্ট না থাকলে, অনুমতি না থাকলে সেই ঘরে এত পরিমাণ টাকা রাখার কোনো জায়গাই নেই। এবং সেটা 10 জন আই উইটনেস, মিনিমাম 10 জন আই উইটনেসকে তারা কিন্তু একদম সরাসরি সামনে থেকে ডেকে তাদের বক্তব্য শুনেছেন। শুধু বক্তব্য শুনেছেন তাই নয়, তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং তাদের বক্তব্য লিখিত আকারেও কিন্তু রেকর্ড করা হয়েছে। এই ঘটনা যখন এতদূর জল গড়িয়ে গেছে তখনও কিন্তু যশবন্ত বর্মার যে স্ট্যান্ড পয়েন্ট, তিনি এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই রিজাইন করতে রাজি নন। এই ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে ইমপিচমেন্ট মোশন আনার কথা, এবং সেই কথা যখন ভাবনা চিন্তা চলছে সামনের বাদল অধিবেশনে ইমপিচমেন্ট মোশন আনা হবে। 21শে জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে একদম সংসদের অভ্যন্তরে, এবং সেইখানে কিন্তু ইমপিচমেন্ট মোশন আনার কথা চলছে। যশবন্ত বর্মা তার পরবর্তী যে ধাপটা, অধ্যায়টা, সেটা কি হয় সেটাই এখন দেখার বিষয়। যশবন্ত বর্মা নিজের থেকে রিজাইন এখনো পর্যন্ত করতে চাইছেন না, এবং তাই জন্য শেষ পর্যন্ত ইমপিচমেন্ট মোশন আনা হয় নাকি এবং যশবন্ত বর্মাকে সরাসরি একদম খারিজ করে দেওয়া হয় কিনা তার চাকরি থেকে, সেটাই এখন দেখার বিষয়। এবং এছাড়া কিন্তু খুব বেশি কিছু করার নেই। যতই তার বিরুদ্ধে রিপোর্ট আসুক, যতই তার বিরুদ্ধে প্রমাণিত হোক না কেন তিনি এই সামগ্রিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার বাড়িতে যে ক্যাশ পাওয়া গেছে সেটা তারই প্রচ্ছন্ন মদতে হয়েছে কিংবা একদম সরাসরি মদতে হয়েছে, তবুও কিন্তু দেশের সংবিধান অনুযায়ী তাকে ইমপিচ করা ছাড়া আর বিশেষ কিছু ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে না। তার কারণ তিনি একজন সিটিং জাজ এখনো পর্যন্ত রয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে শেষ পর্যন্ত এই ঘটনা কি হয়। বিজেপি শেখর কুমার যাদবকে বাঁচানোর জন্য একদম যশবন্ত বর্মা তাকেও কোনোভাবে ইমপিচমেন্ট মোশনের আওতায় নাও আনা হতে পারে, সেরকম কি একটা সিদ্ধান্ত বিজেপি শেষমেশ গ্রহণ করবে। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু আপনারা সামনেই জানেন যে একদম বিহারের ভোট রয়েছে, পশ্চিমবঙ্গের ভোট রয়েছে, তামিলনাড়ুর ভোট রয়েছে, কেরালার ভোট রয়েছে। সুতরাং এই রাজ্যগুলোতে এই যে সামগ্রিক সিদ্ধান্তটা সেটা কিন্তু একটা গুরুতর প্রভাব পড়তে পারে। তার কারণ আপনারা দেখেইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন যে একজন জাজ যখন এত পরিমাণ টাকা তার বাড়িতে পাওয়া যায় তখন তার কোনো বিচার হয় না, শুধুমাত্র তাকে একটা জায়গা থেকে আরেকটা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে, এবং তিনি বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। এটা কেমন বিচার করছে বিজেপি? এবং সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গা থেকেই উঠবে, এটা স্বাভাবিক। এখন দেখার বিষয় যশবন্ত বর্মা এবং তার সঙ্গে শেখর কুমার যাদবের বিরুদ্ধে একদম সরাসরি বিজেপি সরকার কোনো স্টেপ গ্রহণ করছে নাকি শুধু যশবন্ত বর্মাকেও একদম শেখর কুমার যাদবের মতন ছেড়ে দিচ্ছে। দেখার বিষয় এটাই। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।